সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে চতুর্থ খণ্ডের পার্ট 8 থেকে আলোচনা করছি মায়ের বুকের দুধ খাওয়ানোই পরিবার পরিকল্পনার সনাতন পদ্ধতি। পরিবার পরিকল্পনা অনেকগুলো পদ্ধতি আছে, তাই না? ফ্যামিলি প্ল্যানিং অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে মায়ের বুকে দুধ খাওয়ানো এটা একটা কিন্তু পরিবার পরিকল্পনা একটা পদ্ধতির মধ্যে পড়ে এবং সনাতন পদ্ধতি। সনাতন মানে কি? যে জিনিসটা আগে ব্যবহার করা হতো, তাই না? মায়ের বুকে দুধ খাওয়ানো জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ালে 6 মাস পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ কার্যকর হয়। এই সময় মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না, যেমন মধু, চিনি বা মিশ্রি পানি, শুধু পানি ইত্যাদি। সচরাচর মা যে সময় বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় প্রথম 6 মাস, এই 6 মাস তো বাচ্চা সবসময় বুকে দুধই খায়, অন্য কোনো কিছু খায় না, তাই না? তো এই 6 মাস মার কনসেপ্ট করার প্রবণতাটা কম থাকে এই প্রথম 6 মাস। আমি কিন্তু একটা কথা বলেছি সচরাচর, তাই না? তার মানে কি ব্যতিক্রমও ঘটতে পারে। তার মানে আমরা কি বুঝলাম? যেটা একটা সনাতন পদ্ধতি ঠিক আছে, কিন্তু আপনাকে 45 দিন পর থেকে মাকে জন্ম বিরতিকরণ পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করতে হবে। বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ানো। যখন একজন মা তার শিশুকে বুকের দুধ খাওয়ান তখন তার শরীরের প্রজেস্টেরন হরমোন বেশি তৈরি হয়, ফলে এই সময় ডিম্বস্ফোটন স্বাভাবিকভাবেই বন্ধ থাকে। অনেক মা দেখা যাচ্ছে 6 মাস মাসিক বন্ধ থাকে বাচ্চা হওয়ার পর, এরকম হয় না? এরকম কিন্তু হয়। তার কারণ কি? প্রজেস্টেরন হরমোন বেশি উৎপন্ন হয় তখন, যখন মা বুকের দুধ খাওয়ায়, সেই সময়টা ডিম্বস্ফোটনটা অনেক সময় বন্ধ থাকে। শিশু মায়ের দুধ চুষলে আর এক প্রকার হরমোন তৈরি হয় যাকে বলে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন ডিম্বস্ফোটনের সম্ভাবনা কমায়। সেই জন্য মায়েদের নিয়মিত বুকের দুধ খাওয়ানোর জন্য উৎসাহিত করা প্রয়োজন। যদি মা কম সময়ের জন্য বুকের দুধ খাওয়ান অথবা 6 মাসের পূর্বেই সম্পূরক খাবার দেন, তাহলে ডিম্বস্ফোটন বা ঋতুস্রাব আগেই শুরু হবে এবং জন্ম নিয়ন্ত্রণের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কমপক্ষে রাতে দিনে 6 বার বুকের দুধ খাওয়াতে হবে। প্রতিবার স্তনের তৈরি সম্পূর্ণ দুধ চুষে খাওয়াতে হবে। তার মানে কি বললাম আমরা? কমপক্ষে 6 বার বুকের দুধ খাওয়াতেই হবে এই সময়, ঠিক আছে? যদি খাওয়ায় মা, তাহলে প্রজেস্টেরন হরমোন বেশি সিক্রেশন হবে, প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন হবে এবং এই সময় মাসিকটা বন্ধ থাকতে পারে এবং ডিম্বস্ফোটন হবে না। ডিম্বস্ফোটন না হওয়া মানে তো মাসিক বন্ধ থাকা, তাই না? সেটাই। সুবিধা সমূহ কি কি দেখেন। এটি একটি কার্যকর পদ্ধতি। যে মহিলা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকে দুধ খাওয়ান তার গর্ভ হওয়ার সুযোগ থাকে কম। থাকে না তা না, কম থাকে, তাই না? বুকের দুধ খাওয়ানো মা ও তার শিশুর জন্য সুবিধাজনক। বুকের দুধ খাওয়ালে শিশু লালন পালনের জন্য অতিরিক্ত খরচ হয় না। যদি বাহিরের দুধ কিনে খাওয়াতে হয় বাচ্চাকে, একটা করে দুধের কৌটার দাম কত? 450, 500, তাই না? তাহলে বাচ্চাকে যদি 6 মাস খাওয়াতে হয়, এমন এক সময় হয় যখন বাচ্চা বড় হয়ে যায়, তখন একটা দুধের কৌটা 2 দিনই যায় না। তাহলে গড়ে আপনি 2 দিন করে ধরেন, গড়ে 2 দিনে যদি আপনার 400 টাকা লাগে, তার মানে প্রতিদিন 200 টাকা, তার মানে মাসে কত? 6000 টাকা। তাহলে এই 6000 টাকা যদি লাগে, 6 মাসে কত লাগছে? 6 6 36,000 টাকা। আরো আনুষঙ্গিক খরচ আছে 50,000 টাকা। তাহলে এই খরচটা বেঁচে গেল না যদি মায়ের বুকে দুধ বাবু খায়। মা ও শিশুর মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। বাবু যখন বুকের দুধ খাবে তখন মা এবং সেই শিশুটার মধ্যে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠবে, একটা বন্ডিং তৈরি হবে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ডায়রিয়া, এআরআই সহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কম থাকে। যেহেতু বুকের দুধকে আমরা বলি একটা ন্যাচারাল ইমিউনাইজেশন, একটা প্রাকৃতিক টিকার মতো কাজ করে, তো সেক্ষেত্রে যদি মা বাবুকে বুকের দুধ খাওয়ায় তাহলে সংক্রমণের ঝুঁকিটা অনেকাংশেই কম থাকে, ঠিক আছে?
তাহলে যেহেতু বুকের দুধ ন্যাচারাল ইমিউনাইজেশনের মতো কাজ করে, সেহেতু বাচ্চার ডায়রিয়া, এআরআই সহ এই ধরনের ডিজিজ থেকে বাচ্চা সহজেই কি হবে, মুক্তি পাবে। বুকের দুধ সহজে পাওয়া যায় এবং তা পুষ্টিকর। এমন কি যে বুকের দুধ খাওয়াইতে অনেক বেশি কষ্ট হয়, তা তো না, সহজে পাওয়া যায়। বাচ্চা একটু বুকে চুষলেই কিন্তু দুধটা পেয়ে যায়। শুধুমাত্র বুকের দুধ খাইয়ে মা তার নিজস্ব উর্বরতা নিয়ন্ত্রণ করতে সক্ষম। উর্বরতা বলতে কি, এই যে বাচ্চা ধারণ করার যে ক্ষমতা, সেটা শিশু অধিকার নিশ্চিত হয়। প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে, তাই না? শিশুর একটা অধিকার আছে, আপনার একটা অধিকার আছে, আমার একটা অধিকার আছে। তো বুকের দুধ বাচ্চা খাবে, এটা বাচ্চার একটা অধিকার। তো আপনি যখন বুকের দুধ খাওয়াবেন না, তাহলে তো অধিকারটা লঙ্ঘন হলো, তাই না? দিস ইজ ফান্ডামেন্টাল রাইটস। অসুবিধা সমূহ, কখন উর্বরতা ফিরে আসে তা জানা যায় না। মানে মা যে কখন বাচ্চা ধারণ করতে সক্ষম হয়ে যাবে, এটা কিন্তু চট করে বোঝা যাবে না বুকের দুধ খাওয়ানো অবস্থায়। বাচ্চা হওয়ার পর মহিলা যখন ডিম্বস্ফোটন হয়, তখন তিনি আবার গর্ভবতী হতে পারেন, কিন্তু মহিলা যোনিপথে স্লেমা দেখে জানতে পারবে না যে তার ডিম্বস্ফোটন হয়েছে। তিনি কেবলমাত্র বুঝতে পারেন যে তার পুনরায় মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে। উর্বরতা সম্পর্কে তিনি বুঝতে পারবেন ডিম্বস্ফোটনের 14 দিন পর, যখন তার ঋতুস্রাব হবে। 14 দিন পরে বুঝতে পারলে তো এর মধ্যে মা কনসেপ্টই করে যাবে, তাই না? কর্মজীবী মহিলা যারা কাজের জন্য বুকের দুধ খাওয়ানোর মাত্রা কমিয়ে দেয়, তাদের জন্য এই পদ্ধতি নির্ভরযোগ্য নয়। সম্পূরক খাবার, শিশুকে সম্পূরক খাবার দিতে শুরু করেন, তখন শিশু বুকের দুধ কম চষে বলে ডিম্বস্ফোটন পুনরায় শুরু হতে পারে। মাকে কেবলমাত্র 6 মাস বা 180 দিন পুরোপুরি বুকের দুধ খাওয়ানোর পরেই সম্পূরক খাবার দেওয়ার জন্য শিক্ষা দিতে হবে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানলাম? বুকের দুধ খাওয়ানোর সুবিধা, অসুবিধা, এবং এইটা যে সনাতন পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে কাজ করে, সেটা সম্পর্কে জানলাম। তাহলে আগামী দিন আমরা এটা পড়ে আসবো। একটা কাজ করো তুমি। আচ্ছা, এবার হচ্ছে পার্ট 9, দেরিতে বিবাহ, আজল বা প্রত্যাহার এবং সহবাস থেকে বিরত থাকা। দেরিতে বিবাহ, যদি কোনো মহিলা দেরিতে বিবাহ করেন, তাহলে তার সন্তান ধারণের জন্য সময় কম থাকে। সেজন্য যারা অল্প বয়সে বিবাহ করেন, তাদের তুলনায় যিনি দেরিতে বিবাহ করেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার না করলেও তাদের সন্তান কম হয়। মেয়েদের বয়স 20 বছর না হওয়া পর্যন্ত গর্ভধারণ না করার জন্য পরামর্শ দিতে হবে, কারণ 20 বছরের নিচে কোনো মহিলা গর্ভবতী হলে মা ও শিশু উভয় অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এখন মনে করেন যে মাটার 16 বছরে বিয়ে হয়েছে, সেই মাটা যতগুলো সন্তান নিতে পারবে। যে মাটার 25 বছর বিয়ে হয়েছে, উনি কি ততগুলো সন্তান নিতে পারবে? পারবে না। সেটাই বলছি। আজল বা প্রত্যাহার পদ্ধতি। আজল একটি সনাতন পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহারকারী পুরুষ সহবাসের সময় যৌনিপথের ভেতর বীর্য নির্গত না হওয়ার পূর্বে তার লিঙ্গ যৌনিপথ থেকে বাহিরে নিয়ে আসে। এই পদ্ধতি প্রত্যাহারের সঠিক সময় জানার উপর নির্ভর করে। যদি পদ্ধতি সঠিক হয়, তবুও গর্ভবতী হওয়ার ঝুঁকি থেকে যায়, কারণ কিছু শুক্রকীট চূড়ান্ত উত্তেজনার আগেই পুরুষ লিঙ্গের মাথা দিয়ে তরলের সাথে বের হয়ে আসতে পারে। সুবিধা, কোনো কৃত্রিম পদ্ধতির প্রয়োজন হয় না, কোনো খরচ হয় না, সহজে পদ্ধতি পালন করা যায়। অসুবিধা, যৌন সহবাসে কোনো দম্পতির কাছে কিছুটা অতৃপ্তিকর ও অসম্পূর্ণ মনে হয়। এই পদ্ধতি কার্যকর করতে হলে দম্পতির নিজস্ব নিয়ন্ত্রণের প্রয়োজন। সহবাস থেকে বিরত থাকা। সহবাস থেকে বিরত থাকা পরিবার পরিকল্পনার পুরাতন পদ্ধতি। এর অর্থ হচ্ছে দম্পতিদের যৌন সহবাস থেকে সংযত রাখা। যেমন কিছু দম্পতির চাকরি বা শিক্ষা গ্রহণের জন্য পৃথক থাকার পরিকল্পনা নেয়। কিছু কিছু সমাজে বাচ্চা নেওয়ার পর পিতা ও মাতাকে অনেক দিন পর্যন্ত আলাদা করে রাখে। যদি একজন পুরুষ ও মহিলার যৌন সহবাস না হয়, তাহলে স্পষ্টভাবে বলা যায় মহিলা গর্ভবতী হবে না, তাই না? তাহলে এই যে পদ্ধতিগুলো, দেরিতে বিবাহ করা, আজল, প্রত্যাহার বা সহবাস থেকে বিরত থাকা,
প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে নিরাপদকাল নির্ণয় পদ্ধতির সুবিধা, অসুবিধা ও ব্যবহার বিধি। নিরাপদকাল কি? একজন মহিলা মাসিক চক্রের কয়েকদিন উর্বর থাকেন। যদি 26 থেকে 32 দিনের নিয়মিত মাসিক হয় তাহলে মাসিকের 9ম থেকে 20তম দিন পর্যন্ত উর্বর দিন। এই সময় ডিম্বকোষ পুরুষ শুক্রকীটের সংস্পর্শে আসলে গর্ভধারণ নিশ্চিত হতে পারে। একজন দম্পতি যদি 9ম থেকে 12তম দিবসের মধ্যে যৌন সহবাস হয়ে থাকে তাহলে ডিম্বস্ফোটন না হওয়া পর্যন্ত শুক্রকীট ডিম্বলাতে বেঁচে থাকতে পারে। তাই যৌন সহবাসের 9ম দিবসের আগে এবং 20তম দিবসের পর তা নিরাপদ। তার মানে কি মাঝখানের যেই 10 থেকে 11 দিন আছে এই দিনটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে হাই রিস্ক ডে বলা হয় এটাকে। যেসব মহিলার সম্পূর্ণরূপে 26 থেকে 32 দিনের নিয়মিত মাসিক তাদের বেলায় এই তারিখগুলো ধরা হয়, কিন্তু যে সকল মহিলার অনিয়মিত অথবা বিভিন্ন মেয়াদের চক্র রয়েছে তাদের বেলায় এটি নির্ভরযোগ্য নয়। যাদের মাসিকটা নিয়মিত হয় এবং এইটা অনেক মা আছেন যাদের মাসিক ঠিক একদম সঠিক সময় 1 তারিখ হলে 1 তারিখ হবে, 10 তারিখ হলে 10 তারিখ হবে, তাদের জন্য এই পদ্ধতিটা আমরা গ্রহণ করতে পারি। আদারওয়াইজ অনেকের আছে না 2 মাস বন্ধ থাকে, 1 মাস বন্ধ থাকে, তাদের জন্য এই পদ্ধতি অ্যাপ্রোপ্রিয়েট নয়। নিরাপদকালের সুবিধা, কোনো খরচ হয় না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সামাজিকভাবে বেশি গ্রহণীয়। রাসায়নিক বা প্রতিবন্ধক পদ্ধতির তুলনায় এই পদ্ধতির প্রতি ধর্মীয় বা সামাজিক আপত্তি কম। নিরাপদকালে অসুবিধাসমূহ, মানসিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে যখন যৌন সহবাস নিরাপদ এটা জানার জন্য দম্পতিগণ হিসাব করা এবং রেকর্ড রাখা পছন্দ নাও করতে পারে। কম গ্রহণযোগ্য, কারণ মাসিক ঋতুচক্রের অনেক আগেই পরিবর্তন হতে পারে। যে সময় গর্ভবতী না হওয়ার কথা সে সময় গর্ভবতী হতে পারে। নিরাপদকাল হিসেব করারও সময় ভুল হতে পারে। যৌন সহবাসের নিরাপদ সময় সীমাবদ্ধ হয়ে যায়, কারণ প্রতিচক্রের 7 বা ততদিনে যৌন সহবাসের ফলে গর্ভসঞ্চার হতে পারে। গর্ভবতীকে অবশ্যই নিজস্ব নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। কিছু শিশু জন্মের পরেই এই পদ্ধতি যথোপযুক্ত নয়। মাসিক চক্র শুরু না হওয়া পর্যন্ত এবং নিয়মিত না হওয়া পর্যন্ত এটা মোটেই নির্ভরযোগ্য নয়। যত্ন সহকারে রেকর্ড বা মাসিকের হিসাব সংরক্ষণ করতে হয়। উর্বর দিনগুলো চিহ্নিতকরণ, 3টি পদ্ধতিতে উর্বর দিনগুলো চিহ্নিতকরণ করা যায়। 1. নিরাপদকাল পদ্ধতি। এই পদ্ধতিতে উর্বর দিনগুলো চিহ্নিত করতে হয়, যা অনুসরণ করা অধিকতর সহজ। সার্ভিসেস লেয়া পদ্ধতি, প্রতিদিন যোনিপথে নির্গত স্লেহা পরীক্ষা করে চার্ট লিপিবদ্ধ করতে হবে, যা অনুসরণ করা খুবই কষ্ট। তাপমাত্রা লক্ষণ পদ্ধতি, প্রতিদিনের যোনিপথে স্লেহা পরীক্ষা করে সকালে বিছানা ছাড়ার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে চার্টে লিপিবদ্ধ করতে হবে, যা অনুসরণ করা খুবই কঠিন। নিরাপদকাল নির্ভরযোগ্য পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হবে? নিরাপদকালে যেসব মহিলা মাসিক চক্রে নিয়মিত 26 থেকে 32 দিন মেয়াদী তাদের জন্য প্রযোজ্য। মাসিকের প্রথম দিনটি ক্যালেন্ডারে দাগ দিয়ে চিহ্নিত করে রাখতে হবে। মাসিকের প্রথম দিন সহ 1, 2 এভাবে গুণে 9ম দিন চিহ্নিত করে দাগ দিতে হবে। এরপর 9ম দিন সহ 12তম দিন গুণে 20তম দিন পর্যন্ত প্রত্যেকটি তারিখ দাগ দিয়ে চিহ্নিত করতে হবে। 9ম দিন থেকে 20তম দিন চিহ্নিত দিনগুলো গর্ভ ধারণের সম্ভাবনা বেশি থাকে। গর্ভ ধারণ প্রতিরোধে এসব দিনে কন্ডোম বা আজল পদ্ধতি ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে। 9ম থেকে 20তম দিন ব্যতীত অন্য দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। এইসব দিনে সহবাস করা যাবে, কন্ডোম বা আজল পদ্ধতি ব্যবহার করতে হবে না। পরবর্তী মাসিক শুরু হওয়ার প্রথম দিন হতে একই নিয়মে উর্বর দিনগুলো চিহ্নিত করতে হবে। মাসিক চক্র নিয়মিত না হলে এই পদ্ধতি
এই পদ্ধতির কোনো কার্যকারিতা নেই, সেই সাথে উর্বর দিন ঠিকমতো বুঝতে ও চিহ্নিত করতে না পারলে এই পদ্ধতি ব্যবহার না করাই উত্তম, কারণ এতে অনাকাঙ্ক্ষিত গর্ভসঞ্চয়ের ঝুঁকি থেকে যায়। নিরাপদকাল পদ্ধতি কারা ব্যবহার করতে পারে, কারা পারে না? বেশিরভাগ মহিলা দিন গণনা বা আদর্শকাল পদ্ধতি ব্যবহার করতে পারে। তাদের মাসিক চক্র নিয়মিত 26 থেকে 32 দিন মেয়াদী হয়। তারা উর্বর দিনে সহবাস থেকে বিরত থাকবে অথবা কন্ডোম বা আজল পদ্ধতি ব্যবহার করবে। যাদের মাসিক চক্র নিয়মিত তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারবে না। তাহলে আগামী দিন আমরা পার্ট 8, 9 এবং 10 পড়ে আসবো। ধন্যবাদ সবাইকে।